রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা বলেছেন, নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত পরাজয় চাপিয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো বিদেশি চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না। শনিবার তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সম্প্রতি নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেকে স্মরণ করেন। তিনি বলেন, নাসিরজাদে ছিলেন ইরানের পঞ্চম শহীদ প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে চামরান, নামজু, ফাকুরি ও শামখানিও দায়িত্ব পালনকালে শহীদ হন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে শোকবার্তা পাঠানো দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। ইরানে 22 আগস্ট জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস হিসেবে পালিত হয়। মন্ত্রী বলেন, এই দিনটি শুধু প্রতীকী নয়, বরং নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের বিদেশি চাপ মোকাবেলা করে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের অবদানের স্বীকৃতি। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার শত্রুপক্ষের দাবি সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন লাইন সচল রেখেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেও নতুন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে যুক্ত করা হয়েছে এবং এই প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও ইরানের প্রতিরক্ষা শিল্প সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে সক্ষম হয়েছে। তার মতে, আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা ইরানের প্রতিরোধ ও জাতীয় স্বাধীনতার অন্যতম প্রধান ভিত্তি। লেবাননে নতুন কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করা হলে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কুমাতি। শনিবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাত দিয়ে তথ্য জানা গেছে। কুমাতির এই সতর্ক বার্তা এমন সময় এলো যখন দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে লেবানন সরকার রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুমাতি বলেন, হিজবুল্লাহ ধৈর্যের নীতি অনুসরণ করছে এবং দখলদারিত্বের অবসান ঘটাতে চলমান রাজনৈতিক প্রক্রিয়াকে সুযোগ দিয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইসরায়েলি আগ্রাসনের জবাব না দেওয়ায় প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, কোনো ইসরায়েলি আগ্রাসনের জবাব না দেওয়া মানে এই নয় যে প্রতিরোধ দুর্বল বা অক্ষম, বরং হিজবুল্লাহ এখনও শক্তিশালী রয়েছে বলেও দাবি করেন তিনি। কুমাতি আরও সতর্ক করে বলেন, ইসরায়েল নতুন করে লেবাননের কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করলে মাঠের পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তার জবাব দেওয়া হবে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইরানি যোদ্ধারা অবস্থান করছে এমন দাবিও তিনি প্রত্যাখ্যান করেন। গত 2 মার্চ ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তিটির আইনি অবস্থান এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র কম খরচে স্থল ও সমুদ্র ভিত্তিক নির্ভুল হামলার সক্ষমতা বাড়াতে নতুন ধরনের কন্টেইনার ভিত্তিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অফ ওয়ার 19 আগস্ট নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে একটি লো কস্ট কন্টেইনারাইজড মিসাইল বা LCCM এর লাইভ ফায়ার পরীক্ষা সম্পন্ন করে। এর মাধ্যমে প্রকল্পটি প্রাথমিক অধিগ্রহণ পরিকল্পনা থেকে সরে বাস্তব অপারেশনাল পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। জেরেক্স 26.3 পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এই উৎক্ষেপণ চালানো হয়। LCCM কর্মসূচির মূল লক্ষ্য হলো এমন কন্টেইনার ভিত্তিক অস্ত্র তৈরি করা যা স্থল ও নৌ দুই ধরনের লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পারবে। যুক্তরাষ্ট্র 2027 সাল থেকে প্রায় 10,000 কম খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে। এর মাধ্যমে দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে দ্রুত অস্ত্র মোতায়েনের সুযোগ তৈরি হবে। রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি নতুন 11C বা KN-30 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেয়েছে বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। 20 আগস্টের এই তথ্য অনুযায়ী পশ্চিম রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে 6টি ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL মোতায়েনের প্রস্তুতি চলছে। এর ফলে ইউক্রেনের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য রাশিয়ার হাতে নতুন একটি ব্যালিস্টিক সক্ষমতা যুক্ত হলো। প্রতিবেদন অনুযায়ী প্রায় 90 জন উত্তর কোরীয় সেনা সদস্য রাশিয়ার 112তম
স্কার্টস মিসাইল ব্রিগেডের সঙ্গে কাজ করবে। সম্ভাব্য 120টি ক্ষেপণাস্ত্রের মজুদ 6টি লঞ্চের মাধ্যমে পরিচালিত হতে পারে। প্রতিটি TEL এ সাধারণত 2টি ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব, ফলে একসঙ্গে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি হতে পারে। KN-30 আকারে KN-23 এর চেয়ে বড়। এর দৈর্ঘ্য প্রায় 10.1 থেকে 10.2 মিটার এবং ব্যাস 1.26 মিটার। এর সম্ভাব্য পাল্লা 600 থেকে 900 কিলোমিটার এবং উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এতে সর্বোচ্চ 2500 কেজি ওয়ারহেড বহন করা সম্ভব। রাশিয়া উত্তর কোরিয়ার KN-23 ও KN-24 ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। নতুন KN-30 যুক্ত হলে রাশিয়া ইস্কান্দার M ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরতা কিছুটা কমিয়ে একই সঙ্গে আরও বড় ব্যালিস্টিক হামলার সক্ষমতা অর্জন করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান FNSS উন্মোচন করেছে নতুন চালকহীন উভচর যুদ্ধযান ইউমাভ, যা আইজাহা নামেও পরিচিত। 20 আগস্ট টেকনোফেস্ট মাভিবাতান 2026-এ কোজাইলির গোলকুক নেভালি শিপইয়ার্ডে যানটি প্রদর্শন করা হয়। 8 টন ওজনের 4x4 এই প্ল্যাটফর্মটি মূলত তুরস্কের মানব চালিত মাভ জাহা উভচর বাহিনীর সামনে থেকে কাজ করার জন্য তৈরি। ইউমাভ এর প্রধান লক্ষ্য হল সমুদ্র সৈকতে অবতরণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাথমিক পর্যায়ে মানুষের পরিবর্তে চালকহীন যান ব্যবহার করা, মাইন শনাক্ত ও অপসারণ, বাধা পরিষ্কার, শত্রুর অবস্থান শনাক্ত, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রতিরোধ, পথ চিহ্নিতকরণ এবং সরাসরি গোলাবর্ষণের মতো কাজে এটি ব্যবহৃত হতে পারে। ফলে শত্রুর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, মাইনফিল্ড ও অন্যান্য প্রতিরোধের মুখে প্রথম সারির মানব ক্ষয় কমানোর সুযোগ তৈরি হবে। যানটিতে রয়েছে 300 হর্স পাওয়ার ইঞ্জিন। এর সর্বোচ্চ স্থল গতি ঘন্টায় 70 কিলোমিটার এবং পানিতে 7 নট। এই গতি মানব চালিত মাভ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই চেসিসে 10 ধরনের মিশন মডিউল সংযোজন করা যায়। এর মধ্যে রয়েছে ফায়ার সাপোর্ট, মাইন ক্লিয়ারেন্স, কমব্যাট ইঞ্জিনিয়ারিং, রিকগনিশনস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, কাউন্টার ড্রোন, ডিসেপশন, নেভিগেশন, লজিস্টিক্স এবং ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন। নিয়ন্ত্রণ ব্যবস্থা রিমোট, স্বয়ংক্রিয় কিংবা হাইব্রিড হতে পারে। সরাসরি যোগাযোগের পরিসর প্রায় 3 কিলোমিটার আর ইউএভি রিলে ব্যবহারে তা আরও বাড়ানো সম্ভব। উভচর অভিযানে প্রথম সারির ঝুঁকিপূর্ণ কাজগুলো চালকহীন প্ল্যাটফর্মে স্থানান্তরের মাধ্যমে তুরস্কের ভবিষ্যৎ অ্যাম্ফিবিয়াস যুদ্ধ কৌশলে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতার মেয়াদ সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের যে ক্ষীণ আশার ইচ্ছে তৈরি হয়েছিল তাও অনেকটাই ম্লান হয়ে গেছে। 17 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 14 দফার ইসলামাবাদ সমঝোতায় সই করেন। চুক্তিটির উদ্দেশ্য ছিল যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ করা নয়, বরং 60 দিনের মধ্যে প্রধান বিরোধগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমঝোতার ভিত্তি তৈরি করা। সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানি তেল রপ্তানির উপর ছাড়, জব্দ অর্থে প্রবেশাধিকার এবং ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। পারস্পরিক সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য ছিল, কিন্তু সেই কূটনৈতিক প্রক্রিয়া এখন অনিশ্চয়তার মুখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়নি। ফলে 60 দিনের সময়সীমা শেষ হলেও বড় কোনো অগ্রগতি হয়নি, বরং ওয়াশিংটন ও তেহরান নিজেদের অবস্থান আরও কঠোর করছে। ট্রাম্প ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি পুনরায় জোরদারের হুমকি দিয়েছেন। নতুন পদক্ষেপের কেন্দ্রে রয়েছে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শক্তিশালী করা। তেল বাণিজ্য, সামুদ্রিক বিমা, শিপিং কোম্পানি, ব্যাংক, মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিমান চলাচল ও লজিস্টিক নেটওয়ার্কে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে। বিশেষ করে ইরানের তেল ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর উপরও চাপ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে প্রধান লক্ষ্য হতে পারে চীন। মার্কিন ট্রেজারি বিভাগের হিসেবে 2025 সালে ইরানের তেল রপ্তানির প্রায় 90% গন্তব্য ছিল চীন। ওয়াশিংটন তাই দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা ও শুল্কের মতো পদক্ষেপের মাধ্যমে চীনা ক্রেতাদেরও চাপে ফেলতে পারে। তবে চীনের ছোট স্বাধীন তেল শোধনাগারগুলো, যেগুলো টিপট নামে পরিচিত, মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে সীমিতভাবে যুক্ত থাকায় এতদিন নিষেধাজ্ঞা অনেকাংশে এড়িয়ে গেছে। ইরানের অর্থনীতিতে এরই মধ্যে বড় চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ বছরের ইরানের অর্থনীতি 6.1% সংকুচিত হওয়ার এবং মূল্যস্ফীতি প্রায় 69% পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। ইরানের নিজস্ব পরিসংখ্যানেও আরও উচ্চ মূল্যস্ফীতির চিত্র
পাওয়া যায়। জুনে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় 89% পৌঁছানোর কথা জানানো হয়। খাদ্যপণ্যের দামও দ্রুত বাড়ছে। এক বছরে মুরগির দাম প্রায় 190% এবং দুধের দাম 150% পর্যন্ত বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুদ্রা বাজারের পরিস্থিতি সংকটজনক। সমান্তরাল বাজারে $1 মার্কিন বিপরীতে ইরানি রিয়ালের দর প্রায় 18 লাখে নেমে এসেছে। মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সরকারকে বড় অঙ্কের নতুন ব্যাংক নোট চালু করতে হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ ইরানের অর্থনীতিতে কার্যকর চাপ তৈরি করছে। পেন্টাগনের হিসাবে মে মাসের শুরু পর্যন্ত নৌ অবরোধের কারণে ইরানের প্রায় $4.8 বিলিয়ন তেল রাজস্ব ক্ষতি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে ইরানের তেল বাণিজ্য, অস্ত্র সংগ্রহ ও আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 1000-এর বেশি ব্যক্তি, জাহাজ ও উড়োজাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছেন, অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হতে পারে। এর পাশাপাশি ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য সীমিত করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তুরস্ক, ইরাক, পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের স্থল বাণিজ্য বাধাগ্রস্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে তা তেহরানের উপর আরও বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্থল অবরোধ বাস্তবায়ন করা নৌ অবরোধের তুলনায় অনেক বেশি কঠিন হবে। এর জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন হবে, যাদের প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফলে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি করতে পারে। তবু নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা কেরি বিটসফের মতে, ইরানের নিষেধাজ্ঞা সামরিক, পারমাণবিক ও প্রক্সি কর্মকাণ্ডের খরচ বাড়াতে পারে, কিন্তু একা এসব ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্রকে পতনের দিকে ঠেলে দিতে পারবে না। 2025 সালের একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ইরানের মধ্যবিত্ত শ্রেণীকে দুর্বল করেছে, যখন একটি অভিজাত গোষ্ঠী তুলনামূলকভাবে সুবিধা ধরে রেখেছে। তেহরানও চাপের কাছে নতি স্বীকারের বদলে পাল্টা অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নির্ভর নীতিকে অভ্যাস ও আসক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, কয়েক দশকের চাপও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারেনি। নতুন নিষেধাজ্ঞা কূটনীতির পথ আরও কঠিন করতে পারে। ফলে ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর সামনে দুটি সম্ভাবনা স্পষ্ট হচ্ছে: নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা অথবা অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়ানো। ওয়াশিংটন মনে করছে, দীর্ঘমেয়াদী চাপ তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে পারে। অন্যদিকে ইরান মনে করছে, নৌ অবরোধ, নিষেধাজ্ঞা ও জব্দ সম্পদ মুক্তির প্রশ্ন সমাধান না হলে অর্থবহ সমঝোতা সম্ভব নয়। 60 দিনের এই কূটনৈতিক জানালা কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই বন্ধ হয়েছে। এখন পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক চাপ, তেল বাণিজ্য এবং হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাতই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। ফলে ইসলামাবাদ সমঝোতার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক চাপের অভিযানে যেসব দেশ অংশ নেবে তাদের ইরানের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এমনকি এসব দেশের স্বার্থের উপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রেজাইয়ের বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটনের অর্থনৈতিক অবরোধকে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব হিসেবে দেখছে না তেহরান, বরং আঞ্চলিক কোনো দেশ যদি মার্কিন চাপ বাস্তবায়নে সহযোগিতা করে তাহলে সেই দেশও সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। এতে মধ্যপ্রাচ্যের মিত্র ও প্রতিবেশী দেশগুলোর উপর নতুন কূটনৈতিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে রয়েছে। তবে তার দাবি, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে ধারণা করেছিল অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের ফলে ইরান ভেঙে পড়বে এবং আরেকটি ভেনিজুয়েলাতে পরিণত হবে, তা বাস্তবে সত্য হয়নি। এদিকে সবচেয়ে বিতর্কিত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় এমন একটি মানচিত্র পুনরায় শেয়ার করেছেন যেখানে কৌশলগত হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি বা নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর একদিন আগে ট্রাম্প প্রকাশ্য সমাবেশে হরমুজকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখার কথা বলেছিলেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজকে ঘিরে এমন বক্তব্য ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং হরমুজের নিয়ন্ত্রণ, তিনটি ইস্যুই এখন আঞ্চলিক উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেহের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন,
আসিম মনিরের এই সফরের মূল লক্ষ্য হল পাকিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান উদ্যোগ অব্যাহত রাখাও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের প্রতিবেশী সম্পর্ক থাকলেও সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, বাণিজ্য ও আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে মতপার্থক্য দেখা দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশই পারস্পরিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে আসিম মনিরের তেহরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এরই মধ্যে আঞ্চলিক সংঘাত কমানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে মধ্যস্থতামূলক ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। ইরানের ভাষায় পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে আসিম মনিরের সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সংঘাত নিরসনের সম্ভাব্য পথ নিয়েও আলোচনা হতে পারে। বিশ্লেষকদের মতে তেহরান সফর পাকিস্তান ইরান সম্পর্ককে আরও সক্রিয় করার পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতেও ইসলামাবাদের ভূমিকা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময়ে পাকিস্তানের সেনাপ্রধানের সরাসরি তেহরান সফর দুই দেশের কৌশলগত যোগাযোগের গুরুত্বকে আরও স্পষ্ট করছে। ইসরায়েল সিরিয়ায় সাম্প্রতিক বিমান ঘাঁটিতে হামলার পক্ষে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেছেন, সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে চালানো হামলাটি প্রয়োজনীয় ছিল এবং সামরিক বাহিনী স্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানোর সুপারিশ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাদস ইসরায়েলের বিরোধী রাজনীতিক ও বিভিন্ন বিশ্লেষকের সমালোচনার জবাব দেন। হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, সামরিক বাহিনীর কাছে এমন তথ্য ছিল যার ভিত্তিতে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়েও নতুন করে সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের সামরিক অবস্থান প্রতিষ্ঠা মেনে নেবে না যদি তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাদস দুজনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রতি প্রকাশ্যে সতর্ক বার্তা দিয়েছিলেন। তাদের অভিযোগ, তুরস্ক সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। তবে আঙ্কারা ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তুরস্ক জানিয়েছে, সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে সামরিক ঘাঁটি বা স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলারও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। সিরিয়ায় ইসরায়েল ও তুরস্কের স্বার্থের এই সংঘাত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে সিরিয়ার সামরিক অবকাঠামো ও কৌশলগত এলাকাগুলোকে ঘিরে দুই দেশের অবস্থান ভবিষ্যতে আরও সরাসরি মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ বর্তমানে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এত চাপের পরও ইরানের শক্তি, সংহতি ও জনগণের প্রতিরোধ বিশ্বকে বিস্মিত করেছে এবং শত্রুদের পতনের পূর্বাভাসকে ব্যর্থ করে দিয়েছে। আজ ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার এক অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান। এ সময় তিনি যুদ্ধে নিহত শহীদ, প্রয়াত নেতা, সামরিক কমান্ডার, বিজ্ঞানী, শিক্ষার্থী, সশস্ত্র বাহিনী এবং সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, যুদ্ধ, কঠোর নিষেধাজ্ঞা, নানা ধরনের চাপ এবং ধারাবাহিক হত্যাকাণ্ডের পাশাপাশি ইরানকে পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পরিবেশ ও ব্যাংকিং ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে গুরুতর সংকট মোকাবেলা করতে হচ্ছে। পেজেশকিয়ান বলেন, শত্রুরা ধারণা করেছিল তাদের চাপ ও কর্মকাণ্ডের ফলে ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং ইরানি জাতির শক্তি ও ঐক্য পুরো বিশ্বকে বিস্মিত করেছে। তিনি জনগণের প্রতিরোধের প্রশংসা করে বলেন, এত কঠিন পরিস্থিতির মধ্যেও কিভাবে ইরান টিকে আছে তা অনেক বিশ্লেষকের কাছে সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। তার ভাষায়, ইরানের জনগণ সত্যি একটি অলৌকিক পরিস্থিতি তৈরি করেছে। বর্তমান সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। জনগণের কাছে সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ সরকার জনগণের জীবনমান ও কল্যাণ উন্নত করতে কাজ করবে এবং শক্তি ও দৃঢ়তার সঙ্গে সংকট মোকাবেলা করবে। বক্তব্যের শেষে তিনি কোরআনের কয়েকটি আয়াতের উল্লেখ করে সতর্ক করেন, যারা সত্য না বুঝে তা অস্বীকার করে, ইতিহাস শেষ পর্যন্ত তাদের পরিণতি নির্ধারণ করে দেয়। লেবাননের নতুন কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করা হলে ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপ-চেয়ারম্যান মাহমুদ কামাতি। ফিলিস্তিনি সংবাদ সংস্থা সামার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। শনিবার দেয়া এই সতর্ক বার্তা এমন সময় এলো যখন দক্ষিণ লেবাননের কিছু এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দখল করা এসব এলাকা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে লেবানন সরকার রাজনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কামাতি বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত ধৈর্য ধরেছে এবং রাজনৈতিক প্রক্রিয়াকে সুযোগ দিয়েছে যাতে দখল করা লেবানিজ ভূখণ্ড পুরোপুরি মুক্ত করা সম্ভব হয়। তবে ইসরায়েলি আগ্রাসনের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া না দেখানোকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, কোনো আগ্রাসনের জবাব না দেওয়ার অর্থ এই নয় যে প্রতিরোধ আন্দোলন দুর্বল বা প্রতিরোধের সক্ষমতা নেই, বরং পরিস্থিতি অনুযায়ী হিজবুল্লাহ যথাযথ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে। নতুন করে লেবাননের ভূখণ্ড দখলের চেষ্টা হলে মাটির পরিস্থিতির উপর ভিত্তি করে তার আনুপাতিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইরানি যোদ্ধাদের উপস্থিতির অভিযোগও নাকচ করেছেন কামাতি। এর আগে ২রা মার্চ ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং দক্ষিণ লেবাননের কিছু এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হয়, তবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা এবং চুক্তিটির আইনি অবস্থান নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি ৩ দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি সরকারের প্রকাশিত যৌথ বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত, উপসাগরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে মক্কা চুক্তিকে শুধু ৩টি মুসলিম দেশের সামরিক সমঝোতা হিসেবে দেখলে এর ভূরাজনৈতিক গুরুত্ব পুরোপুরি বোঝা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের একটি সম্ভাব্য সূচনা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনও এই চুক্তিতে যোগ দেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকা সম্ভাব্যভাবে এই কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি মূল্যায়ন করছে। বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ দেশের পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি হল জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময় ঢাকা পাকিস্তান সম্পর্কেও নতুন যোগাযোগ তৈরি হয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও অবকাঠামোগত অংশীদার। ফলে কোনো নতুন সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি দেশের বৃহত্তর কৌশলগত ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। মক্কা চুক্তির ৩ প্রতিষ্ঠাতা সদস্যের প্রত্যেকেরই আলাদা কৌশলগত গুরুত্ব রয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক ও জ্বালানি শক্তি। তুরস্ক ন্যাটোর সদস্য এবং তার রয়েছে শক্তিশালী সামরিক শিল্প ও আঞ্চলিক প্রভাব। অন্যদিকে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় তার গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান রয়েছে। এই ৩ শক্তির সমন্বয় তাই একটি সম্ভাব্য নতুন নিরাপত্তা অক্ষের ভিত্তি তৈরি করতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সম্ভাব্য সম্প্রসারণ। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে চুক্তিটি অন্য দেশগুলোর অংশগ্রহণের জন্য উন্মুক্ত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং শান্তি ও সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহী অন্য দেশগুলো এতে অংশ নিতে পারে। এখানেই বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দেশটি ঐতিহাসিকভাবে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিয়ে এসেছে। তাই মক্কা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণ হলে সেটি শুধু সামরিক শক্তি বাড়ানোর বিষয় হবে না, বরং মুসলিম বিশ্বের নিরাপত্তা ও কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিপুল প্রবাসী জনগোষ্ঠীর যোগাযোগ রয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং রাজনৈতিক যোগাযোগ রয়েছে। একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামোতে অংশগ্রহণ করলে এসব সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। তবে সম্ভাব্য সুবিধার পাশাপাশি ঝুঁকিও কম নয়। কোনো প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়া মানে ভবিষ্যতের কোনো সংঘাতের ক্ষেত্রে কূটনৈতিক ও সামরিক অবস্থান নির্ধারণে বাড়তি চাপ তৈরি হওয়া। মক্কা চুক্তিতে একটি সদস্যের উপর হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। ফলে বাংলাদেশ এতে যুক্ত হলে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে তার উপর নির্দিষ্ট ধরনের কৌশলগত প্রত্যাশা তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত, পানি ও যোগাযোগ সব ক্ষেত্রেই গভীর সম্পর্ক রয়েছে। এমন একটি সামরিক কাঠামোয় বাংলাদেশের যোগদান নয়াদিল্লিতে কিভাবে দেখা হবে সেটিও ঢাকার জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের বাস্তবতা। ফলে বাংলাদেশকে এমন কোনো পদক্ষেপ নিতে হবে না যাতে একটি পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো অস্থিতিশীল হয়ে পড়ে।
চীনও এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন সরাসরি মক্কা চুক্তির সদস্য নয়, কিন্তু পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক রয়েছে। বাংলাদেশেরও চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে নতুন কোনো আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর বিস্তার এশিয়ার বৃহত্তর শক্তির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে। এ কারণেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চুক্তির সামরিক বাধ্যবাধকতা, কমান্ড কাঠামো, যৌথ মহড়া, গোয়েন্দা সহযোগিতা এবং সম্ভাব্য সংঘাতে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব কী হবে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। পাকিস্তানের পক্ষ থেকে চুক্তিটিকে প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বলে ব্যাখ্যা করা হয়েছে। একইভাবে তুরস্ক জানিয়েছে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। সব মিলিয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তি এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। আবার বাংলাদেশ যদি পর্যবেক্ষক বা সহযোগী অংশীদার হিসাবে দূরত্ব বজায় রাখে, তবুও এই নতুন শক্তি কাঠামোর সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ থাকবে। ঢাকার সামনে তাই মূল প্রশ্ন, কোনো একটি শক্তির সঙ্গে সরাসরি সামরিক জোটে যাওয়া নাকি জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী কৌশলগত ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ সম্ভবত এমন একটি নীতি যেখানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, কিন্তু একই সঙ্গে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও কৌশলগত ভারসাম্য বজায় থাকবে। মক্কা চুক্তির ভবিষ্যৎ সম্প্রসারণ এবং বাংলাদেশের সম্ভাব্য অবস্থান তাই শুধু একটি প্রতিরক্ষা সিদ্ধান্ত নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক মানচিত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।